যেহেতু কলেজে হয়েছিল সেহেতু হয়তো সবাই ওখানে পার্টিসিপেট করতে পারে। আজকে সবাইকে আমরা আমন্ত্রণ করেছি যতজনকে পেরেছি। তো আমাদের মধ্যে স্যার এসেছেন মানস মণ্ডল বাবু এবং ওনার সাথে এসেছেন দেবজিৎ দাস বাবু। তো ওনারা এখানে আপনাদের সামনেই রয়েছে পাঁচতুপি কলেজ রয়েছে এখানে সামনে, আপনারা সবাই জানেন। তো ওই কলেজ থেকে এসেছেন স্যার আজকে আমাদের যোগা সম্পর্কে কিছু মূল্যবান বক্তব্য রাখবেন এবং আমাদের যে যোগা কেন করব, আমাদের প্রত্যেক দিনে যোগা কেন প্রয়োজন তার জন্য উনি বলবেন। এবং সঙ্গে স্যারের একটা ভালো গুণ রয়েছে, সেটাও হয়তো আপনাদের জানাবেন যে আমাদের সাইডে অনেক গাছগাছড়া রয়েছে। তো স্যার ওইটা সম্বন্ধেও একটু জানেন, ভালোই জানেন। তো ওইটা নিয়েও বলতে পারবে যে কোন কোন গাছ আমরা সাইডে রাখলে এবং সেগুলোকে নিয়মিত সেবন করলে আমাদের শরীর ভালো থাকে। আমি নিজে বলছি যে আমিও অনেক দিন যোগা করেছি, তবে স্যারের মতন এতটা যোগা করতে পারি না হয়তো। তো তখন মানে আমিও ফিট। আর আমাদের বাড়ির মধ্যে মনে হয় আমি এই খেলাধুলা এবং এই যোগা টোগা একটু মোটামুটি করি বলে এখনও পর্যন্ত ওষুধটা কমই চলে আমার সব দিকে। অতএব যোগা এমন একটা পার্ট আমাদের জীবনের, এমন একটা অ্যাক্টিভিটিস যেটা আমরা যদি প্রত্যেক দিন করি আমাদের না তো শুধু ইমিউনিটি পাওয়ার বাড়বে, আমাদের কিন্তু অন্য রোগ জ্বালাও কমে যাবে। ঠিক আছে, আর স্যারকেই বলছি শুরু করতে। আচ্ছা, আমি বুঝতে পারছি আজকে আপনাদের অনেক রকম কাজে আপনারা ব্যস্ত, তার মধ্যেও এসছেন, সেই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। তো অ্যাকচুয়ালি আজকে ডেকেছে কেন আপনাদের, বিভিন্ন দেখছিলেন যে এদিক ওদিক ছবি টবি তুলছে বিভিন্ন রকমভাবে। অ্যাকচুয়ালি আজকে আমরা যোগ আয়ুর্বেদ সম্বন্ধে আমরা কিছু শিখব। আচ্ছা, আমাকে একটু বলুন তো, কার বাড়িতে কোনো অসুস্থ নেই একটু হাত তুলুন তো দেখি আগে। তার মানে আমাদের সবার বাড়িতে আমরা কেউ না কেউ অসুস্থ, প্রত্যেকেই আমরা অসুস্থ। তার মানে আমাদের যা ইনকাম হচ্ছে তার অর্ধেকের বেশি আমাদের বেরিয়ে যাচ্ছে, অর্ধেকের 75% বেরিয়ে যাচ্ছে রোগে। থাইরয়েডের রোগ বা কোমরের সমস্যা বা গ্যাসের সমস্যা বা স্পন্ডেলাইসিস বা সুগারের বিভিন্ন রকম সমস্যায় আমরা ভুগছি। তো আজকে আমি আপনাদের সামনে এই যে রোগ, এর থেকে কিভাবে মুক্ত পাওয়া যায়, কিভাবে সুবিধা আমরা কীভাবে সুস্থ থাকতে পারি, তারই কিছু টিপস আপনাদের আমি দেখাবো। আমি এই অনুষ্ঠানটা দুভাগে ভাগ করে নিয়ে দেখাবো। প্রথমে আমি বিভিন্ন ধরনের রোগ যেগুলো হয় আমাদের, বিশেষ করে সুগার। আচ্ছা, এখানে সুগারের রুগী কে আছে একটু হাত তুলবেন তো। লজ্জার কোনো কারণ নেই, এখানে ডাকাই হয়েছে আমাদের রোগ সারানোর জন্য। থাইরয়েডের সমস্যায় ভুগছেন? আচ্ছা, কোমরের সমস্যায় কে ভুগছেন একটুখানি হাত তুলবেন। কোমরের সমস্যায় ভুগছেন? আচ্ছা, গ্যাসের সমস্যায় কে ভুগছেন একটু হাত তুলবেন। আচ্ছা, সব গ্যাস, যা খাচ্ছেন তাতেই গ্যাস। তাহলে তো ভালো হলো, গ্যাস আর আনতে হবে না, কিনতে হবে না। 4টে যদি লোক হয় যা গ্যাস হচ্ছে ওতেই রান্নাবান্না হয়ে যাবে আমার যা মনে হয়। তো চলুন আজকে আমি স্টেপ বাই স্টেপ খুব সংক্ষেপে জানি। আপনাদের মূল্যবান সময় দিয়ে এখানে এসছেন, আপনাদের বেশি সময় আমি নেব না, কিছুটা সময় অন্তত একটুখানি স্থির থাকবেন, কারণ রোগের জন্য পরিশান হয়ে যাচ্ছে আমাদের প্রত্যেকেই। সুতরাং আমরা কিছু টাইম যদি এখানে থাকি তাহলে অন্তত গ্যাস, অম্বল, অ্যাসিডিটি, মাথায় ব্যথা, কোমরের সমস্যা, পেটের সমস্যা থেকে কিভাবে আমরা মুক্ত হব আমরা আজকে বুঝবো। এবং আমি ঘরোয়া কিছু ওষুধ নিয়ে এসেছি, আপনাদেরকে দেখাবো, যেগুলো খেলে গ্যাস সেরে যাবে, কোমরে বেদনা সেরে যাবে, অ্যাসিডিটির সমস্যা সেরে যাবে। কিছু খাদ্যাভ্যাসের আমাদের চেঞ্জ করতে হবে, ঠিক আছে? তো সেগুলো আমি প্রথমে আপনাদেরকে শুরু করছি। আচ্ছা, প্রথমেই আপনাদের কাছে জেনে নিই যে গ্যাসে বা পেটের সমস্যায় কারা কারা ভুগছেন, আর একবার হাত তুলবেন তো। পেটের সমস্যায় কারা কারা ভুগছেন? আচ্ছা, কার কার কনস্টিপেশনের সমস্যা আছে, মানে পায়খানা ঠিকঠাক হয় না, কার? দেখুন, লজ্জা করলে রোগ সারবে না। আচ্ছা, কার কার 3 দিন পর পায়খানা হচ্ছে? 3 দিন পর পায়খানা হচ্ছে। আচ্ছা,
ঠিক আছে, চলুন এবার আমরা জেনে নিই যে পেটের যে সমস্যা, সেই পেটের সমস্যা থেকে কিভাবে মুক্ত পাওয়া যায়। এবার একটু আমার দিকে মন দেবেন, আমার দিকে মন দেবেন। এই যে আমাদের বলছেন যে গ্যাস হয়ে যাচ্ছে, গ্যাস কার কার হয় বললেন যেন? আচ্ছা আচ্ছা, আমাকে বলুন তো, খাবার পর পর কে কে জল খান? খাবার খেয়ে খেয়েই কে কে জল খান? সবাই খাবার খেতে খেতে জল খায়, খাবার খেয়ে জল খায়। আচ্ছা, যতদিন এই কাজটা করবেন আপনার গ্যাস সারবে না। প্রথমত আমাদের রোগের মেনলি প্রধান কারণ হচ্ছে যে ডাক্তার বা সমস্যা এই কারণে নয়, রোগের প্রধান কারণ হচ্ছে আমার জ্ঞান নেই। গীতাতে বলছে নহি জ্ঞানেন সদৃশং পবিত্রমিহ বিদ্যাতে তৎসঙ্গ যোগ সংসিদ্ধিম কালেন আত্মনি বিদ্যাতে। এটা গীতার একটা শ্লোক আপনাদের শোনালাম। যে রোগ হওয়ার প্রধান কারণ হচ্ছে আমাদের জ্ঞানের অভাব। কখন খাবো, কার সঙ্গে কোন জিনিসটা খেতে নেই, কিভাবে খেতে হয়, কখন সকালে কি। আচ্ছা, চা সকালে উঠে উঠে কে খান? চা সকালে উঠে উঠে চা কে কে খাচ্ছেন? আচ্ছা, 11টার পর কে কে খান? দুপুর 11টার পর জল দিতে, ঠাকুরকে জল দিতে, এই করতে করতে 11টা কাটা বেজে যায়। 11টা হয়, 10টা। ছেলেকে স্বামীকে খাইয়ে হরিতে জল মারি দিয়ে খেতে খেতে নিজের খেতে খেতে 11টা। আচ্ছা চলো, দেখুন, যদি আমাদের গ্যাস সারাতে চায় তাহলে প্রথম হচ্ছে আমাদের খাদ্যাভ্যাসে চেঞ্জ করে নিতে হবে। কীরকম চেঞ্জ করে নিতে হবে আমি ব্যায়ামগুলো দেখাবো, পস্তাগুলো দেখাবো। তার আগে বলে নিই, খেতে খেতে যারা যারা জল পান করছি তাদের কোনোদিন গ্যাস সারবে না। এখন কী জন্য গ্যাস সারবে না? তাহলে জলটা আমাকে কখন খেতে হবে, কিভাবে খেতে হবে এবং কিভাবে আমি খাবার অভ্যাসটা করব। দেখুন, আমরা যখন প্রথম খাবার খাই, খাবার খাওয়ার পর স্টমাকে আমাদের খাবারটা যায়। এবার খাবারটা যেই ডাইলুট মানে হজম হচ্ছে, আপনি সেই টাইমে জল খেয়ে নিচ্ছেন, তাহলে জেনে রাখুন আপনার কোনো দিন গ্যাস সারবে না। এই জন্য খাবার খেতে খেতে যেন আমরা কেউ জল পান না করি। তাহলে কখন জল খাবো? অন্তত খাবারের 40 মিনিট পর কিংবা 40 মিনিট আগে জল পান করবেন। খেতে খেতে জল পান করবেন না, নইলে কিন্তু গ্যাস সারবে না। তো দেখুন, গ্যাস সারানোর জন্য আমি কতগুলো পশ্চার অথবা ব্যায়াম আপনাদেরকে আমি দেখাচ্ছি। গ্যাস কীভাবে কমপ্লিট হবে, গ্যাস কীভাবে সারানো যাবে। দেখুন, গ্যাস সারানোর জন্য প্রথম যে আসনটা করবো আমরা, আপনার যতটা পারবেন সেই অনুযায়ী করার চেষ্টা করবেন। জোর করে ব্যায়াম করার চেষ্টা করবেন না, যেহেতু আপনাদের বয়স অনেকটা হয়ে গেছে। যারা ছোট আছে বাড়িতে তাদেরকে বলবেন, যেমন এই বয়স থেকে, যদি আমার ছেলের বয়স প্রায় 2 বছর এখন, তাকে এখন থেকে যোগার ট্রেনিং দেওয়া হচ্ছে, এবং এই বয়স থেকে যদি আমরা অভ্যাস করতে শুরু করি তাহলে তাদের সমস্যার কোনো কারণ হবে না। তো দেখুন, প্রথম যে আসনটা আমরা করব সেটা হচ্ছে মণ্ডূকাসন, পবন মুক্তাসন এই আসনটার নাম। এই আসন করতে করতেই যদি আমরা এইভাবে একটু নড়াই তাহলে আমাদের পেট থেকে গ্যাস রিলিজ হবে। এই আসনটার নাম কি বললাম? পবন মুক্তাসন। পবন মানে বায়ু, মুক্ত হয়। যাদের যাদের গ্যাসের সমস্যা আছে, অল্প বয়স্ক যারা মনে করছেন পারবেন, তারা এই আসনটা করবেন। এরপর আসনটার নাম হচ্ছে নৌকাসন। এই আসনটার নাম কি বলছি? নৌকা, দেখতে অনেকটা নৌকার মতো, ঠিক আছে। এরপর স্কন্ধরাসন। এই আসনটার নাম হচ্ছে স্কন্ধরাসন। এরপর এই আসনগুলো সবই গ্যাস দূর করার জন্য, কিন্তু আমি আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাচ্ছি। এইটার নাম হচ্ছে পাদাঙ্গুষ্ঠ নাসা স্পর্শাসন। পাদাঙ্গুষ্ঠ মানে হচ্ছে পায়ের আঙুল, নাসা মানে নাক, স্পর্শাসন মানে স্পর্শ করে। এটা 2 পা দিয়েও করা যায়। তো এই আসনগুলো হচ্ছে গ্যাস সারানোর জন্য। যাদের যাদের অতিরিক্ত গ্যাসের সমস্যা হচ্ছে, প্রথমত বললাম যে খাবার অভ্যাস চেঞ্জ করে নেন, খেতে খেতে জল পান করবেন না, আমার রিকোয়েস্ট, আমার অনুরোধ। নইলে আপনি যে ওষুধই খান, যত বড় ডাক্তার দেখান, আপনার রোগ সারবে না। তাহলে জল কখন খাবো? অন্তত খাবার 40 মিনিট পর অথবা খাবার কিছুক্ষণ আগে খেয়ে নেবো।
খেতে খেতে জল খেলে, যেমন ধরুন একটা সহজ উদাহরণ দিয়ে বোঝায়, আপনারা সবাই রান্না করেন তো, ধরুন তরকারি হয়ে এসছে, সেই মুহূর্তে আপনি জল ঢেলে দিলেন তরকারিতে, কী হবে তরকারিটা? হবে না নিশ্চয়। আপনি খাবার খেলেন, হজম আমাদের স্টমাকে যায় প্রথম খাবার, সেখানে ডাইলুট মানে হজম হতে শুরু করেছে, হজম হচ্ছে, সেই টাইমে আপনি জল ঢেলে দিলেন, তাহলে কী হবে? হজমটা ঠিকঠাক হবে? সেই জন্য আজকে থেকেই অন্তত খাবার পর পর জল খাওয়ার অভ্যাস চেঞ্জ করে নেন, খাবার পরপরই জল খাওয়ার অভ্যাস। এবার দেখুন, যাদের গ্যাসের সমস্যা হয় তাদেরকে আমি কতগুলো মেডিসিন দেখাচ্ছি। দেবজিৎ, যাদের গ্যাসের সমস্যা হয় আমি তাড়াতাড়ি বলবো, একটুখানি আমাকে টাইম দেবেন। আপনাদের ভালোর জন্যই আমরা এসেছি, আমাদের এই লোকপাড়া কলেজ থেকে আজকে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, তো আপনাদের সুবিধা করার জন্য, আপনাদের ভালো করার জন্য। দেখুন এই পাতাটা চেনেন কেউ? কে কে চেনেন না এখনো? একটু হাত তুলুন দেখে। এই পাতাটা সবার বাড়িতে আছে? আচ্ছা, এটা কি কাজ হয় বলুন, কেউ কিছু বলছেন? আচ্ছা, আর কেউ কিছু বলবেন? এটা কি কাজ হয়? আচ্ছা, মুখেও মাখে। আর কারো কিছু জানা আছে? এক হয় মুখে মাখা বললেন, এক হয় মাথায় নিলে ঠান্ডা করে বললেন। আচ্ছা, এইটা দুটো ছাড়া আর কেউ কিছু? আচ্ছা, আপনারা অনেক কিছু জানেন দেখছি। আচ্ছা, এবার আপনাদেরকে দেখাচ্ছি, এইটা ঈশ্বরের সৃষ্টি, ন্যাচারাল জিনিস। দেখুন আপনাকে দেখাচ্ছি। যারা বলছেন তেতো, তাদের কাছে কোন চারা আছে জানি না, দরকার হলে আমার কাছে নিয়ে নেবেন, আমাকে বলবেন, ফোন নাম্বার দিয়ে দেবো, দরকার হলে বলবেন। এই যে এটার নাম অ্যালোভেরা বা ঘৃতকুমারী। এটা যদি আমরা খাই তাহলে আমাদের গ্যাসের সমস্যা হবে না। এই দেখুন, আমি খেয়ে দেখাচ্ছি, না টক, না ঝাল, না মিষ্টি। যাদের যাদের গ্যাসের সমস্যা আছে, সকালে উঠে খালি পেটে এটা খাবেন, সকালে উঠে খালি পেটে। কোনো টক নেই, কোনো ঝাল নেই, কোনো মিষ্টি নেই। এটার নাম কি বললাম? এইবার দেখুন, এইটা যদি আমরা স্কিনে লাগাই, স্কিনে গ্লেজ বাড়বে। যাদের রোদে নেমে সমস্যা, স্কিনে লাগায়, কিছুক্ষণের মধ্যে শুকিয়ে যাবে। যদি আমরা মুখে লাগাই তাহলে মুখে গ্লেজ বাড়বে। কোনো রকম কৃত্রিম ক্রিম মুখে লাগাবেন না, আমার রিকোয়েস্ট। কোনো রকম কৃত্রিম ক্রিম লাগাবেন না। যাদের চোখের নিচে স্পট পড়ে যাচ্ছে, মুখে কালো দাগ হয়ে যাচ্ছে, তাদেরকে বলবো অ্যালোভেরা লাগান। এটা যদি আমি চুলে লাগাই তাহলে আমার চুল পড়বে না। এটা যদি আমি চুলে গোড়াতে ম্যাসেজ করতে হবে ধীরে ধীরে। এই যে আমি চুলটা কেটেছি এখন অ্যালোভেরা লাগানোর জন্য, মানে এই টাইমটাতে অ্যালোভেরা প্রচুর পাওয়া যায়, এই টাইমটাতে একদম চুলের গোড়ায় গোড়ায় ঘষে ঘষে লাগাবেন। যে সমস্ত মায়েরা বা বোনেরা চুল উঠে যাওয়ার সমস্যায় ভুগছে, তাদেরকে বলবো উল্টো পাল্টা ওষুধ না খেয়ে অ্যালোভেরা খেতে এবং লাগাতে। এটা মাথায় চুলের খুব উপকারী, এটা স্কিনের উপকারী, এটা মুখের জন্য উপকারী, এটা পেটের জন্য উপকারী। তাহলে এই ওষুধটা আমাদের বাড়িতেই আছে, কিন্তু আমরা জানি না। কিন্তু সবাই বললেন আমি গ্যাসের সমস্যায় ভুগছি। আজকে ন্যাচারাল দেখিয়ে দিলাম, কোনো টেস্ট নেই। আমি 15 বছর ধরে খাচ্ছি। যিনি জানেন তিনি ব্যবহার করবেন, যারা আজকে জানছেন অন্তত বাড়িতে গিয়ে বলবেন। সবাই তো আসতে পারেনি, বাড়িতে গিয়ে বলবেন, সবাই আসতে পারেনি। এবং আমাদের পেটের জন্য একটা ভালো ফল পাওয়া যায়, গ্রামে অন্তত বিশেষ করে পাওয়া যায় পেটের জন্য বেল ফল। বেল খুব উপকারী আমাদের পেটের জন্য। বেল আপনি কাঁচা পুড়িয়ে খেতে পারেন, বেল আপনি পাকা অবস্থায় খেতে পারেন, যেমন করেও খেতে পারেন। তাহলে আরও একটা ভালো জিনিস আছে আমাদের হাতে, আমলকি। কে কে দেখেছেন আমলকি? এবার দেখুন আর একটা মেডিসিনের কথাই বলছি, একটুখানি আমাকে টাইম দেবেন। আমি বুঝতে পারছি অনেকে ভাত চাপিয়ে এসছেন, কিন্তু আপনাদের ভালোর জন্য আমরা এসছি। এখন যদি আপনারা বলেন না আমরা শুনবো না, তাহলে আমরা বন্ধ করে দিয়ে চলে যাব। আপনাদের ভালোর জন্য এসছি। এখন আপনাদেরকে যে জিনিসটা দেখাবো আমরা সবাই চিনি, এটা হচ্ছে আপনার হরিতকি, সবাই চিনি। এটার নাম বহেরা। এটার নাম কি বললাম?
হরিত কি পুজোতে লাগে, দেখবেন আমাদের পুজোতে সনাতন ধর্মে পুজোতে লাগে। হরিত কি, এইটার নাম কি বললাম? বহেরা। এইটার নাম আমি বাড়িতে শুকিয়ে এনেছি আমলকি, আমার বাড়িতে আমলকি গাছ আছে, তো এখন কাঁচা অবস্থায় পাওয়া যাচ্ছে আমলকি, আমি শুকিয়ে নিয়ে এসেছি এটা আমলকি। এই তিনটে ফলকে একসঙ্গে ত্রিফলা বলা হয়, আমলকি, হরিতকি, বহেরা। এটা হচ্ছে পেটের পক্ষে অব্যর্থ ওষুধ। কী করে খাবো, কখন খাবো, কিভাবে খাবো? চলুন, এই যে 3-4 কুচি একজনের পরিমিত বলছি, হরিতকি 3-4 কুচি এইরকম ছোট, আর বহেরা 3-4 কুচি, এই রকম তিনটেকে নিয়ে রাত্রে আপনি জলে ভিজোতে দিন। সকালে উঠে যজন খাবেন সেই পরিমাণ মতো দেবেন। আপনি যদি একজন খান তাহলে ওই 2-3 কুচি করে, দুজন খেলে তার ডবল, আপনি বাড়ি সদ্য খেলে তার জন্য সেরকম দেবেন। সকালে উঠে খেয়ে নেন, চুল ঝরবে না, পেটের সমস্যা মিটে যাবে, ডাক্তারখানায় যেতে হবে না। আমাদের বাড়িতে যে টাকাটা আমাদের স্বামীরা হোক বা কর্তারা হোক ইনকাম করছে, তার 80% চলে যাচ্ছে রোগে, প্রত্যেকের রোগে চলে যাচ্ছে। গ্যাসের সমস্যায় তো হরদম সবাই ভুগছে। তাই আজ থেকে আমরা প্রতিজ্ঞা করব যে জল খেতে খেতে খাবো না, অ্যালোভেরা সকালে উঠে খাবো, আমলকি, হরিতকি, বহেরা আছে কিনে নেবো, যে টাকাটা ডাক্তারের ফিস দেবেন তার তুলনায় হয়ে যাবে। বেল আছে আমাদের, একদম গ্রামে বেল পাওয়া যায়, তাহলে এত কিছু মেডিসিন আছে আমাদের হাতের কাছে। সেই জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করব যে এইগুলো অন্তত খান, তাহলে আপনাদের পেটের সমস্যা মিটবে, গ্যাসের সমস্যা মিটে যাবে। ঠিক আছে, এবার আমি চলে আসি, পেটের সমস্যা দেখালাম, এবার কোমরের সমস্যায় কে কে ভুগছেন আমি একটু তাড়াতাড়ি বলবো, কারণ জানি আপনাদের ভাত রান্না করতে করতে এসছেন, তো কাজের সময় বুঝতে পারছি, কিন্তু আপনার শরীর যদি অসুস্থ থাকে তাহলে তো কোনো কাজই আপনি করতে পারবেন না। সেই জন্য আমাকে আধ ঘন্টা একটু টাইম দেন, তার মধ্যে যেটুকু পাওয়া যায় সমস্যা আপনাদেরকে মেটানোর কথা আমি বলছি। আচ্ছা, কোমরের সমস্যায় কে কে ভুগছেন? কোমরের সবার সমস্যার কথা ভুগছেন। দেখুন, স্পন্ডেলাইসিস কারো আছে নাকি? স্পন্ডেলাইসিস কারো আছে? ঘাড়ের স্পন্ডেলাইসিস আছে? চলুন আমি মিশিয়ে বলছি, স্পন্ডেলাইসিস, কোমরের সমস্যা, ঘাড়ের সমস্যা মিশিয়ে আমি বলি। আমাদের স্পন্ডেলাইসিস 2 ধরনের হয়, একটা হচ্ছে ঘাড়ের জন্য হয়, একটা কোমরের জন্য হয়। ঘাড়েরটাকে বলা হয় স্কারভিক্যাল স্পন্ডেলাইসিস, ডাক্তারখানায় গেলে আপনাকে এই ভাষাটা ইউজ করবে। এখন আমরা অত কিছু তো বুঝি না, তো আমি সোজা কথায় আপনাদেরকে যতটা একদম সহজভাবে বলা যায় রোগের, সেইভাবে আমি আপনাদেরকে বলছি। দেখুন, ঘাড়ের যে স্পন্ডেলাইসিস তাকে বলা হয় স্কারভিক্যাল স্পন্ডেলাইসিস, আর কোমরের যে স্পন্ডেলাইসিস তাকে বলা হয় লাম্বার স্পন্ডেলাইসিস। এই 2 ধরনের স্পন্ডেলাইসিসের জন্যই আপনাদেরকে বলছি। কোমরের সমস্যার জন্য কিছু কিছু ব্যায়াম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যে ব্যায়ামগুলো আপনি কোমরের সমস্যায় করবেন। যাদের কোমরের সমস্যায় ভুগছেন তাদেরকে বলবো ভারী জিনিস তুলবেন না। ভারী জিনিস তুলতে গেলে সামনের দিকে ঝোঁকা কাজটা কম করবেন। যাদের কোমরের যন্ত্রণায় ভুগছেন, ঘাড়ের প্রচণ্ড যন্ত্রণায় ভুগছেন, তাদেরকে বলবো যে সামনে ঝোঁকার কাজ কম করবেন, পিছনে ঝোঁকার কাজ আমাদেরকে বেশি করতে হবে। কীরকমভাবে, কোন কোন পশ্চারের মাধ্যমে আমরা পিছন থেকে ঝুঁকবো, চলুন আমরা দেখে নিই। দেখুন, যাদের যাদের কোমরের সমস্যায় ভুগছেন, ঘাড়ের সমস্যা তো আমি আসছি, একে বলা হয় চাক্কি পেশা। ধীরে ধীরে সামনের দিকে যাওয়া এবং পিছনের দিকে আসা। পারবেন না মায়েরা? এটা ধীরে ধীরে করার চেষ্টা করবেন যতটা পাচ্ছেন। যাদের কোমরের যন্ত্রণা হয়ে গেছে তাদের পক্ষে তো মুশকিল, এখন যাদের হয়নি তাদেরকে বলবো ধীরে ধীরে করুন, তার সঙ্গে পেটের চর্বি অতিরিক্ত বেড়ে গেলে কমবে। তাহলে এইটার নাম কি বলছি? চাক্কি পেশা। আগে মায়েরা দেখেন চাকা ঘোরাতো, ধান ভাঙতো, চাল ভাঙতো, এখন সব উঠে গেছে, সব মেশিনে করে দিচ্ছে, আর সেই তত রোগ আমাদের বাড়ছে। তাহলে এইটা আমরা ধীরে ধীরে করব, এর নাম হচ্ছে চাক্কি পেশা। এরপর যে আসনটা আমরা করব সেটা হচ্ছে মর্কট আসন। এই আসনটা খুবই ভালো, আপনি বাড়িতে গিয়ে প্র্যাকটিস করবেন। মর্কট আসন, ধীরে ধীরে পা যেদিকে যাবে মাথা তার উল্টো দিকে থাকবে, পা যেদিকে যাবে মাথা তার উল্টো দিকে থাকবে। এটা ডাইনে বাঁয়ে দুদিকে করব। কোমরের পক্ষে অসাধারণ ব্যায়াম মর্কট আসন। এরপর আপনাদেরকে বলেছিলাম যে সামনে ঝোঁকার কাজ আমরা কম করব, পিছনের দিকে ঝোঁকার কাজ আমরা করব। পিছনের দিকে কী কী ঝোঁকার কাজ করব? একে বলা অর্ধ চন্দ্রাসন। ধীরে ধীরে বয়স অনুযায়ী আপনি যতটা পারবেন ধীরে ধীরে করার চেষ্টা করবেন।
আপনি যতটা পারবেন, আমি করছি বলে আপনাকে করতে হবে, আপনি এতটা পারছেন তো এতটা করবেন, এতটা পারছেন তো এতটা করবেন, এতটা পারছেন তো এতটা করবেন, যতটা পারবেন ততটা করবেন। এরপর যে আসনটা দেখাচ্ছি উষ্ট্রাসন, দেখতে অনেকটা উঠের মতো হয়, এই আসনটার নাম হচ্ছে উষ্ট্রাসন। তাহলে এই যে আসনগুলো পশ্চারগুলো দেখাচ্ছি সেগুলো কিসের জন্য? কোমরের সমস্যার জন্য দেখাচ্ছি, ঠিক আছে? তো দেখুন, ঘাড়ের সমস্যার জন্য আমি কিছু ব্যায়াম আপনাদেরকে দেখাচ্ছি। ঘাড়ের সমস্যার জন্য দেখুন, এখন আমি যে পশ্চারটাতে বসে আছি এইটার কি নাম জানেন আপনারা? এইটা যেতে বসে আছি এইটার কি নাম জানেন? এইটার নাম হচ্ছে বজ্রাসন। পূর্ণ আহারের পর একমাত্র আসন যা আপনি করতে পারবেন। খাবার পর সাধারণত কোনো আসন করা যায় না, কিন্তু এই যে আসনটা আপনাদেরকে দেখাচ্ছি এর নাম কি বললাম? বজ্রাসন। এটা পূর্ণ আহারের পর করা যায়, এবং বজ্রাসনে বসে আপনি যদি চুল আঁচড়ান তাহলে চুল কালো হবে। বজ্রাসনে বসে চুল আঁচড়ালে চুল কালো হয় বজ্রাসনে বসে। তো যারা যারা ঘাড়ের সমস্যায় ভুগছেন তাদেরকে 10টা স্টেপ আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, ঘাড়টাকে আস্তে আস্তে সবাই করুন তো, বসে বসে আস্তে আস্তে ধীরে ধীরে মেরুদণ্ড সোজা করে বসুন তো দেখে একটু। এখন সবার মেরুদণ্ড বেঁকে গেছে, ছেলে বুড়ো সব, কারোর মেরুদণ্ড সোজা নেই, সব মেরুদণ্ড বেঁকে গেছে। কটা বাজলো? কারোর মেরুদণ্ড সোজা নেই, একটু মেরুদণ্ড সোজা করে বসুন দেখি। চলুন, ঘাটটা ডাইনে থেকে বাঁ দিকে ঘোরাবো, বাঁয়ে থেকে ডাইনে দিকে ঘোরাবো, একটু ঘোরান তো দেখি। ধীরে ধীরে করুন, একটু ধীরে ধীরে করুন। লজ্জা হাসি নয়, রোগটা আপনার সারাতে হবে আপনাকে। ধীরে ধীরে বাঁয়ে থেকে ডাইনে, ডাইনে থেকে বাঁয়ে, দেখি নিজ ছবিগুলো আসছে। ডাইনে থেকে বাঁয়ে, বাঁয়ে থেকে ডাইনে, ঠিক আছে? এরপর দেখুন, নিজের নিজের হাত প্যারালালভাবে সামনে রেখে মাথা দিয়ে হাতকে ঢিলবেন, হাত দিয়ে মাথাকে ঢিলবেন। ঠিক অপোজিট দিকে বাঁ হাত দিয়ে করবেন, ঠিক একই রকমভাবে বাঁ হাত দিয়ে ঠিক এইভাবে থুতনিতে হাত রেখে উপরের দিকে ঠেলবেন, আবার মাথাতে হাত রেখে নিচের দিকে আনবেন। এইগুলো ঘাড়ের সমস্যার জন্য আমি আপনাদেরকে দেখালাম। আচ্ছা, সুগারের সমস্যায় কে কে ভুগছেন? আপনাদের কারোর বাড়িতে কারোর সুগার আছে? কারোর? আচ্ছা, যারা আজকে যে জিনিসগুলো দেখিয়ে দিচ্ছি সব যদি একসঙ্গে মনে না থাকে তাহলে আপনাদের একটা কার্ড দিয়েছি, দেখুন। সেই কার্ডে আমাদের একটা চ্যানেলের নাম লেখা আছে গীতা দর্শন। প্রত্যেকের ছেলে মেয়ের হাতে হাতে এখন বড় বড় মোবাইল। গীতা দর্শন চ্যানেলটা খুললে আমাদের ভিডিও আপনারা পাবেন। আজকে এই যে ভিডিওটা বানাচ্ছি সেটাও একদিন পর পেয়ে যাবেন, কালকে পেয়ে যাবেন। আপনারা হাতে প্রত্যেকের একটা কার্ড দেওয়া আছে, দেখুন ওখানে লেখা আছে চ্যানেলটার নাম গীতা দর্শন বলে, ওখানে পেয়ে যাবেন। দেখুন, সুগার রোগের জন্য বলছে, এবার একটু মন দিয়ে শুনে নেন। যার যার সুগার এখনও হয়নি, অ্যাকচুয়ালি ডাক্তারখানায় টেস্ট করাতে গেলে সুগার দুরকমভাবে বলে, খাবার আগে এবং খাবার পরে। খাবার আগে সুগার থাকা দরকার 100 থেকে 120, খাবার পরে 150 পর্যন্ত, 150 পর্যন্ত খাবার পর। যদি এর থেকে বেশি বা কম হয় দুটোই সমস্যা। সেই জন্য দেখুন, এই সুগার কেন হয় একটুখানি জেনে নেন। এই যে আমাদের নাভি দেখেছেন, প্রত্যেকের নাভির বাম দিকে প্যানক্রিয়াস বলে একটা গ্রন্থি আছে, তার বিটা সেল থেকে ইনসুলিন নামক হরমোন বেরোয়। এই ইনসুলিন নামক হরমোন যদি আমাদের কমে যায় আমাদের শরীরে, তখন সুগার হয়। তাহলে সুগার কমাতে গেলে আমি কতগুলো পশ্চার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেগুলো করলে সুগার আপনি কমে যাবে। যার বাড়িতে সুগারের রুগী আছে তাদেরকে বলবেন কথাগুলো, এই জন্য সুগার হয়। সুগারের জন্য কি করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে আমি যদি আবার ইনসুলিন তৈরি করতে পারি বডিতে, তাহলে আমার সুগার কমে যাবে। দেখবেন যার যা সুগার হয়েছে বাইরে থেকে ইনসুলিন দেয় ইনজেক্ট করে, ইনজেকশনের মাধ্যমে ইনসুলিন দেয় 25 ইউনিট, 30 ইউনিট, 50 ইউনিট। তাহলে তাদের ইনসুলিন তৈরি হয় না শরীরে। যদি আমি আবার ইনসুলিন তৈরি করতে পারি তাহলে কিন্তু আমার সুগার রোগ হবে না। তাহলে কিভাবে তৈরি করব ইনসুলিনটা? দেখুন, নাভির বাম দিকে যে আসনটা আমি এখন দেখাচ্ছি তার নাম হচ্ছে মন্ডুক আসন। মন্ডুক মানে হচ্ছে ব্যাং। যতগুলো পশ্চার দেখাবো কোনো পশু পাখির নামে, যতগুলো পশ্চার আমি দেখাবো, দেখুন কিছুক্ষণ আগে দেখালাম অর্ধচন্দ্রাসন, উষ্ট্রাসন দেখালাম। তো দেখুন, এই নাভির উপরে আগে হাওয়া দিয়ে পেটটা হাওয়া খালি করে নেব।
এরপর নাভির উপর বাম হাত রাখবো, তারপর ডান হাত রেখে ধীরে ধীরে সামনের দিকে আগাবো। আবার নিঃশ্বাস নিতে নিতে সামনের দিকে উঠবো। টাইম কম, সেই জন্য আমি খুব তাড়াতাড়ি বলে যাচ্ছি আপনাদেরকে। তো এই আসনটার নাম হচ্ছে মন্ডুক আসন। একে দুরকমভাবে করা যায়। এই নাভির পাশে দুটো হাত রেখেও এভাবে ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে করা যায়। যাদের যাদের সুগার রোগ আছে তাদের জন্য শশকাসন অর্থাৎ খরগোশ আসন। এই আসনটার নাম কি বললাম? খরগোশ আসন। এই আসনটার নাম যেটা দেখালাম শশকাসন। তাহলে মন্ডুকাসন, শশকাসন। আর একটা দেখিয়ে দিচ্ছি যোগ মুদ্রা। কেউ যদি বলেন আমি বজ্রাসনে বসতে পারবো না, আমার হাঁটুর যন্ত্রণা, পায়ের যন্ত্রণা, তাদের জন্যও বলে দিচ্ছি। এটা হচ্ছে পদ্মাসন। পদ্মাসনে বসেও ঠিক একই পশ্চার, আস্তে আস্তে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে সামনের দিকে, নিঃশ্বাস নিতে নিতে পিছনের দিকে। মনে থাকবে, যখন আমরা ব্যায়াম করব, ব্যায়ামের সাধারণ নিয়ম হচ্ছে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে সামনের দিকে, নিঃশ্বাস নিতে নিতে পিছনের দিকে। কিছুক্ষণ থাকার চেষ্টা করব, কারণ আমরা বাজার থেকে যে ওষুধগুলো কিনে আনি সেগুলো 500 mg হোক, 250 mg হোক, 600 mg হোক, 650 mg হোক। তো এর একটা ডোজ আছে, ব্যায়ামেরও একটা ডোজ আছে। এটা আমাদের কিছুক্ষণ থাকতে হয়। অন্তত আপনি 5 সেকেন্ড, 7 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড থাকার চেষ্টা করবেন। ঠিক আছে? তো যাদের যাদের সুগার তাদের তাদের এই জিনিসগুলো আমরা যেন মেনে চলি। স্পন্ডেলাইসিসের সমস্যা কার কার আছে? স্পন্ডেলাইসিসের সমস্যা কার কার আছে বললাম। আচ্ছা, থাইরয়েডের সমস্যা কার কার আছে? আচ্ছা, আপনার কত থাইরয়েড আছে আপনি জানেন? কত আছে আপনার? টেস্টে কত আছে, এসে রিপোর্ট কত আছে জানেন? আচ্ছা মাসিমা, আপনার নামটা কি? শ্যামলী মা বলেছেন যে ওনার স্পন্ডেলাইসিস আছে। আর কারো স্পন্ডেলাইসিস আছে? আপনার থাইরয়েড আছে? আচ্ছা, থাইরয়েড আছে। আচ্ছা চলুন, থাইরয়েডের জন্য আমরা দেখে নিই। আচ্ছা, থাইরয়েড কেন হয় জানেন মাসিমা? থাইরয়েড কেন হয় জানেন? জানি না। এই জন্যই বলছি, গলাটা ফুলে গেছে থাইরয়েডের জন্য। আচ্ছা, আমি এই জন্যই বলছি যে আমাদের রোগের প্রধান কারণ হচ্ছে আমাদের অজ্ঞানতা। আমরা জানি না কেন আমার স্পন্ডেলাইসিস হচ্ছে, কেন আমার পেটে ব্যথা হচ্ছে, আমি জানি না। স্পন্ডেলাইসিস দেখুন, আমাদের গলার একটা থাইরয়েডের জন্য বলছি, আমাদের গলার একটা গ্রন্থি আছে, থাইরয়েড গ্রন্থি। সবার আছে নাকি দেখুন তো? সবার আছে তো কনফার্ম? এইখান থেকে ইনসুলিন নামক এক ধরনের হরমোন বেরোয়। এই থাইরয়েড থেকে নানা রকম হরমোন বেরোয়, টিএইচ, আমি এত কিছু বলছি না। এখান থেকে থাইরক্সিন নামক এক ধরনের হরমোন বেরোয়। এই হরমোন যদি বেশি বেরোয় তাহলে যেমন রোগ, কম বেরোলেও রোগ। বেশি বেরোলে বলা হয় হাইপার থাইরয়েডিজম। আপনার বেশি না কম? আপনার কম। তাহলে যদি বেশি থাইরয়েড এই হরমোন বেরোয় তাকে বলা হাইপার থাইরয়েডিজম, আর যদি কম বেরোয় তাকে হাইপোথাইরয়েডিজম। এর জন্য শরীর ফুলে যেতে পারে। বুঝতে পারছেন কিসের জন্য হচ্ছে? আপনার এখান থেকে মোটা হয়ে গেছিল, মোটা। আচ্ছা, এই থাইরয়েডের যা যা সমস্যা তার সব থেকে ভালো ওষুধ হচ্ছে ধনে। কি বললাম মাসিমা? থাইরয়েডের সব থেকে ভালো ওষুধ ধনে। কি করে খাবো, কখন খাবো? শীতকালে কাঁচা ধনে পাতা পাওয়া যায়। এখন তো কাঁচা আপনি পাবেন না, তাহলে কি করে খাবো? বাজার থেকে শুকনো ধনে কিনে নেবেন। গোটা ধনে কিনতে পাওয়া যায়, কিনে নেবেন। কিনে নেওয়ার পর সেটাকে রাত্রে জলে ভিজোতে দেবেন। রাত্রে জলে ভিজোতে দিয়ে সকালবেলায় ধনের জল পান করবেন। যার যার থাইরয়েডের সমস্যা আছে। থাইরয়েডের জন্য কী কী হয় বললাম? গলা ফুলে যায়, থাইরয়েডের জন্য চোখ ফুলে যায়, যাকে বিজ্ঞানের ভাষায় গয়টার রোগ বলা হয়। চোখ ফুলে যাচ্ছে, আপনি ভাবছেন চোখের রোগ, কিন্তু চোখের নয়, থাইরয়েডের জন্য হচ্ছে। বডি ফুলে যাচ্ছে, আবার শুকিয়েও যায়, দুই রকমই হয়। তো এত কিছু রোগ হয় আমাদের থাইরক্সিন হরমোন কমা বাড়ার জন্য। তাহলে এটাকে কি করে ব্যালেন্স করব? চলুন দুটো ব্যায়াম আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে থাইরক্সিন কমানো যাবে, কিভাবে আমরা থাইরয়েডকে ঠিক রাখতে পারবো। দেখুন, সর্বাঙ্গাসন। এই আসনটার নাম হচ্ছে সর্বাঙ্গাসন। এটাই পিছনের দিকে হয়ে যায় হলাসন।
এই দুটো পশ্চার আপনাদেরকে দেখালাম, সর্বাঙ্গাসন এবং হলাসন। এই দুটো করলে আমাদের থাইরয়েডের রোগ সারবে। এছাড়াও আপনাদেরকে যে ব্যায়ামটা আমি দেখালাম, যে ব্যায়ামটা এতক্ষণ আপনাদেরকে দেখালাম, দেখুন এই গলাটাকে টাইট করে আপনি যতটা পাচ্ছেন গলাটাকে টাইট করে এইভাবে করবেন, যতটা পাচ্ছেন। আপনি পিছন দিকে যাবেন, যতটা আপনি আরাম বোধ করছেন, গিয়ে এই অংশটা আপনাকে ব্যায়াম করতে হবে, এই অংশটা। এইভাবে আপনি 10 থেকে 15 বার করবেন, সকাল এবং সন্ধ্যা দুবার। মাসিমা আপনার জন্য বললাম, কি মনে থাকবে? যতটা পারবেন এইভাবে থেকে গলাটাকে টাইট করে ছাড়া এবং ছাড়া এবং ইয়ে করা, ছাড়া এবং খোলা। তো এইগুলো আপনি প্রত্যেক দিন করবেন, তাহলে আপনার কমবে। আচ্ছা, হাঁটুর ব্যথা কার কার আছে? বেশ মাসিমা, আপনি জান না। আচ্ছা, ওই মাসিমা ছাড়া আপনাদের হাঁটুর ব্যথা কার কার আছে? আচ্ছা, আর এক মাসিমা বলছে যে আমারও আছে, তাই তো? আচ্ছা, কতদিন থেকে ভুগছেন এই যন্ত্রণায়? 7 বছর থেকে ভুগছেন। আচ্ছা মাসিমা, পা মেলতে পারেন? কয়েকবার মেলুন তো দেখি, পাটা একবার মেলুন তো দেখি, একবার পাটা মেলুন তো দেখি মাসিমা। এটাকে টানুন ছাড়ুন, দেখুন আমি দেখাচ্ছি, আমার সঙ্গে সঙ্গে আপনিও করবেন। যাদের যাদের হাঁটুর সমস্যা আছে এইটাকে টানবেন ছাড়বেন, এই ঘুটনা, এইটাকে বলা হয় ঘুটনা, ঠিক আছে? নেন ছাড়ুন, হালকা করুন, টানুন ছাড়ুন। হাসবেন না, কারণ ওটা ওনার সমস্যা, হাসবেন না। কেউ রোগ, যার পায়ের বেদনা না হবে সে তো আর বুঝতে পারবেন না কি কতটা জ্বালা। টানুন ছাড়ুন, টানুন ছাড়ুন। এই যে অ্যালোভেরা দেখালাম মাসিমা, প্রত্যেক দিন মাসেজ করবেন। এই যে হাত দুটো দিয়ে এখানটা ঘষবেন, কারণ অনেক সময় ইউরিক অ্যাসিড জমে বেদনা হয়, অথবা দেখা যায় যে এখানে রক্ত সঞ্চালন কমে গেলে বেদনা হয়। ডাক্তারখানায় গেলে আপনাকে বলবে ঘুটনা চেঞ্জ করতে হবে, নি রিপ্লেসমেন্ট বলা হয়। ডাক্তারখানায় গেলেই বলবে হাঁটু অপারেশন করতে হবে, 3 লাখ টাকার কেস। এরপর যে আপনার অবস্থা কী হবে, আরও যেটুকু যাচ্ছেন সেটুকু আর যেতে পারবেন না। সেই জন্য বলছি যে ন্যাচারালভাবে এটাকে সারানোর চেষ্টা করুন। টানুন ছাড়ুন, টানুন ছাড়ুন, যতবার পারবেন। সন্ধ্যেবেলায় বসে বসে করবেন 10-15 বার। অ্যালোভেরা ম্যাসেজ করবেন, অ্যালোভেরা ম্যাসেজ করবেন, গরম জল ঠান্ডা জল ম্যাসেজ করবেন। ইউরিক অ্যাসিড যদি বেড়ে যায়, ইউরিক অ্যাসিড যদি বেড়ে যায়, তাহলে এই অ্যালোভেরা সব থেকে ভালো ওষুধ ইউরিক অ্যাসিডেরও। মানে এই অ্যালোভেরা শুধু একটা রোগের জন্য নয়, কিন্তু অ্যালোভেরা ইউরিক অ্যাসিড যদি বেড়ে যায় তাহলে এই অ্যালোভেরাও খুব ভালো ওষুধ, অ্যালোভেরা আপনি খেতে পারেন। এছাড়া আপনাদেরকে আর একটা মেডিসিন দেখিয়ে দিচ্ছি। এইটার নাম হচ্ছে গুলুঞ্চ লতা। এই দেখুন, ওই এখান থেকে আমি দেখতে পাচ্ছি ওই গাছটার মধ্যে লতা ঝুলছে, ওই লতাটার নাম হচ্ছে গুলুঞ্চ লতা। কিন্তু আমরা কেউ জানি না এটা বিশ্বের 1 নম্বর এখন মেডিসিন। এর নাম অমৃতা বা গিলোয় বা গুলুঞ্চ বা গুজরাটি ভাষায় গুরবেল বলা হয় একে, এটার নাম। গায়ে দেখুন কাঁটা কাঁটা অংশ আছে, পাতাটা দেখুন লাভ আকৃতির পাতা, কোনো রকম শুং নেই, কোনো রকম উপরের নিচে কোনো দিকে শুং নেই পাতাটা। আমি এখান থেকে বুঝতে পারছি ওই গাছটাতে যে পাতাগুলো ঝুলছে সবই গুলুঞ্চ লতা। তো দেখুন এটা কিভাবে খাবো বলে দিই একটুখানি, কীভাবে খাবো। আপনার বলে ইউরিক অ্যাসিড বেড়ে যাচ্ছে, এর জন্য বেস্ট মেডিসিন অ্যালোভেরা, ইউরিক অ্যাসিডের বেস্ট মেডিসিন। খেতে খেতে জল পান করবেন না, আমি আবার রিকোয়েস্ট করে যাচ্ছি, খেতে খেতে জল পান কেউ করবেন না দয়া করে। মাসিমা আপনার অ্যালোভেরা মালিশ করবেন এই হাঁটুতে, টানবেন ছাড়বেন, বরফ দিয়ে সেঁক করবেন, আবার গরম জল দিয়ে সেঁক করবেন। আপনাকে 1 মাসের মধ্যে আপনি বলছে আপনার বেদনা কমে যাবে, যে কথাগুলো বললাম। নইলে আমার ফোন নাম্বার দেওয়া আছে, ডেকে নেবেন, ঘরে এসে আপনাকে দেখিয়ে দিয়ে যাব সেরকম সমস্যা হলে। এইটুকু পরিমাণ প্রত্যেক দিন, এইটুকু পরিমাণ অ্যালোভেরা নিয়ে একটু ঘষে দিলে ছাল ছেড়ে যাবে, এইটা ছাল ছেড়ে যাবে। এইটাকে চিবিয়ে খেতে হবে। 15 বছর ধরে ব্যবহার করছি, ইমিউনিটি পাওয়ার মাস্ট, ইমিউনিটি পাওয়ার মাস্ট, মানে যে জন্য আমাদের রোগ হয় ইমিউনিটি পাওয়ার কম হওয়ার জন্য।
এই জন্য বললাম কিছু কিছু জিনিস আছে প্রত্যেক দিন খান। কি এই গুলুঞ্চলতা, অ্যালোভেরা, জোয়ান, বেল, যখন যেটা পাওয়া যাচ্ছে খান। অযথা ওষুধ খাবেন না, বারবার আমি রিকোয়েস্ট করে যাচ্ছি, অযথা। তো এই জিনিসগুলো খান এবং করুন। আর বাচ্চাদেরকে বলবো, যারা যারা ছোটরা আছো এখানে, যারা ছোটরা আছো, তোমাদেরকেও বলে যাব যে বুদ্ধি বৃদ্ধির জন্য শীর্ষাসন করার জন্য তোমাদেরকে বলে যাব। শীর্ষাসন কে 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 পারো এখানে? শীর্ষাসন কে পারো? মানে তাল গাছ। শীর্ষাসন মানে তাল গাছ, আমি বলে দিচ্ছি। পারো কেউ? করো এখানে কেউ শীর্ষাসন? দেখো আমি একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের। যাদের যাদের মনে হচ্ছে মনে রাখতে পারছি না, স্মৃতিশক্তি কম, তাদের জন্য বলবো, যারা ভুলে যাও, অ্যালঝাইমার রোগ বলে ভুলে যাওয়াটাকে, যাদের যাদের এই সমস্যায় ভুগছো তাদেরকে বলবো যে প্রাণায়াম করো, যোগ করো, ভালো ভালো খাবার খাও, ভালো জনের সঙ্গে মেশো, ভালো কাজ করো, অসৎ দিকে যাওয়ার চেষ্টা করো না, ফল কিন্তু খুব খারাপ হবে। অসৎ জিনিস খাবে তো তোমাকে রোগে ফেলাবে, অসৎ মানুষের সঙ্গে মিশবে তো তোমাকে মানে ফালতুর দিকে নিয়ে যাবে, ফালতু ঝঞ্ঝাটের মধ্যে পড়বে। সেই জন্য সেই জন্য আমি বললাম যে জ্ঞানের অভাব আমাদের বড্ড। কি খাচ্ছি, কার সঙ্গে খাচ্ছি, কিভাবে খাওয়া উচিত, কোন জিনিস খাওয়া উচিত নয়, সেই জন্য আমি আর কিছু কথা বলে যাচ্ছি। থাইরয়েডের সব থেকে ভালো ওষুধ হচ্ছে ধনে জল। ধনে জল হার্টের জন্য আমি বলে যাচ্ছি, আমাদের শরীরের ভিতরে 4 থেকে 5টা অঙ্গ আছে, খুব গুরুত্বপূর্ণ অঙ্গ। যেমন হার্ট আছে, হার্ট মানে হচ্ছে হৃদয়, যে পাম্প করে, সর্বদাই পাম্প করে আমাদের শরীরে অক্সিজেনযুক্ত রক্ত পৌঁছে দিচ্ছে। হার্টের সমস্যায় কেউ ভুগছেন এখানে? হার্টের সমস্যায় ভুগছেন? অর্জুন গাছের ছাল হচ্ছে হার্টের সব থেকে বড় ওষুধ। অর্জুন গাছের ছাল হচ্ছে হার্টের সব থেকে বড় ওষুধ। অন্তত সপ্তাহে 1 দিন করে খান। আমার বাড়িতে এই ধরুন কাটা আছে, একদম কেটে শুকিয়ে রেখে দিয়েছি। সপ্তাহে 1 দিনে দেখবেন কষ্টা লাল চায়ের মতো আছে। চা খাওয়ার অভ্যাস কার কার আছে? চা খান? কাল থেকে চা খাওয়া ছেড়ে দিন। আর বাচ্চা ছেলেকে খাইয়ে সর্বনাশ করেন না নিজের ছেলের। তাহলে কেন চা খাওয়া ছেড়ে দেবো? চায়ের মধ্যে যে চিনি আছে বিষাক্ত, মারাত্মক, সুগার বাড়াবে আপনার শরীরে। আর এদিকে আসবেন ডাক্তারখানায় যাবেন, সুগার বেড়ে গেছে আমার, সুগার চিনি খেয়ে বাড়াবেন আর ডাক্তারখানায় গিয়ে ওষুধ খেয়ে কমাবেন। সেই জন্য বললাম যে চা, আবার প্লাস্টিকের কাপে চা খাচ্ছে, আরও মারাত্মক, পলিথিন ঢুকছে একদম সরাসরি শরীরের মধ্যে। সেই জন্য চা খেয়েই বা কী দরকার? চা খাওয়ার পরে তাহলে কি খাবো? সব জায়গায় চা, মামার বাড়িতে চা, মাসির বাড়িতে চা, পিসির বাড়িতে চা, কলেজে চা, ইউনিভার্সিটিতে চা, প্রাইমারি স্কুলে চা, সব জায়গাতে চা। চা ছাড়া কেউ কিছু দেখতে পায় না, চারিদিন শুধু চা। চা ছাড়া ভালো জিনিস আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি। এই অর্জুন গাছের ছালের রস খান সকালে, তুলসী পাতা আছে, আদা আছে, গোলমরিচ আছে, ভালো করে ফুটিয়ে নিয়ে সকালে সিন্দুক লবণ দিয়ে খান। আর 12টা নিজের সন্তানের 12টা বাজিয়েন না, চা খেয়েন না। মাসে মাসে খরচা হচ্ছে, পার ডে খরচা হচ্ছে, চা খাচ্ছেন কেন? অ্যালোভেরা খান সকালে উঠে। তো 12টা বাজাচ্ছে কেন? সব থেকে ভালো ওষুধ হচ্ছে আমাদের হার্টের, সব থেকে ভালো হচ্ছে অর্জুন গাছের ছাল। আপনার রোগ হলেও খান, না হলেও খান, হার্টের সব থেকে ভালো ওষুধ। তো চলুন, আজকে সময় খুব কম, তো একসঙ্গে কিছু খাবার নিষেধ করবো। যেমন দুধের সঙ্গে পেঁয়াজ কেউ যেন খাবেন না। আজকে মডার্ন খাবারে আমি দেখছি দুধের সঙ্গে পেঁয়াজ, আয়ুর্বেদ শাস্ত্রে বলেছে সম্পূর্ণভাবে নিষেধ করেছে। ঘিয়ের সঙ্গে মধু যেন কেউ না খায় আমরা, নইলে সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে যেতে হবে আমাদের। দুধের সঙ্গে মধু যেন, এই মধুর সঙ্গে ঘি যেন আমরা কেউ না খাই। আমার বলতে ভুল হয়ে গেছে, ঘিয়ের সঙ্গে মধু যেন আমরা কেউ না খাই। মধু কখনো গরম জিনিসের সঙ্গে মিশিয়ে খাবেন না। ঘি কখনো ঠান্ডা জিনিসের সঙ্গে মিশিয়ে খাবেন না। গরম ভাতে ঘি খান ঠিক আছে, ঠান্ডা দুধে মধু খান ঠিক আছে, কিন্তু গরম জলে, অনেকে ফ্যাট কমে যাওয়ার জন্য বলে গরম জলে মধু মিশিয়ে খেতে, একদম বাজে। আয়ুর্বেদ শাস্ত্রে সম্পূর্ণ নিষেধ করেছে।
গরম জলে লেবুর রস খেতে পারেন, কিন্তু মধু নয়। মধু হচ্ছে ঠান্ডা প্রকৃতির লোক, ঠান্ডা, ওর ক্যারেক্টার হচ্ছে ঠান্ডা। যেই গরমে মেশাবেন অমনি ক্যারেক্টার চেঞ্জ হয়ে যাবে। আদা, রসুন, পেঁয়াজ প্রত্যেকটা মহৌষধি। কিসের জন্য মহৌষধি? যাদের কোলেস্ট্রল আছে, কার কার কোলেস্ট্রলের সমস্যায় ভুগছেন, পেঁয়াজের রস হচ্ছে কোলেস্ট্রলের সব থেকে ভালো জিনিস। কাঁচা পেঁয়াজ চিবিয়ে খাবেন, কাঁচা রসুন চিবিয়ে খাবেন মোটা কমানোর জন্য, কোলেস্ট্রল কমানোর জন্য। যেই পেঁয়াজ রসুনকে পেস্ট করে তেলে মিক্সচার করবেন অমনি বিষ হবে। এবার যেই মিক্সচার করে খাবেন এবার অমনি আপনার শরীরের মধ্যে বিষ উৎপন্ন করবে। সেই জন্য কাঁচা খান, কাঁচা জোয়ান চিবিয়ে খাবেন খাবার খাওয়ার পর। ফ্যাট হলে পরে কি হয়? যদি মোটা হয়, না, যদি ফ্যাট বেড়ে যায়, কোলেস্ট্রল বেড়ে যায়। ফার্টিলাইজার বলে না, ফার্টিলাইজার। ফ্যাটি বিভিন্ন রকম হয়। যদি আমাদের ইয়েতে জমে যায়, বডিতে জমে, তাহলে চারিদিকে মোটা। না, লিভারে। লিভারে ফ্যাটি লিভার বলা হয়। লিভার যখন মানে লিভারে যখন ফ্যাট জমতে থাকে তাকে ফ্যাটি লিভার বলে। এই ফ্যাটি লিভার কেন হয়? তাহলে আপনি লিভার ফ্যাটযুক্ত খাবার খাচ্ছেন। কি? অতিরিক্ত মাংস যদি আপনি খান, অতিরিক্ত তেল জাতীয় জিনিস যদি আপনি খান, তাহলে আস্তে আস্তে লিভার একটা বড় অঙ্গ আমাদের শরীরের মধ্যে, গোটা বডিকে মেনটেন্স করে, আমাদের নানা রকম হরমোনকে মেনটেন্স করে। সেই জন্য বলি লিভারকে ঠিক রাখতে হবে। কটা অঙ্গ বললাম? আমাদের হার্ট, লাংস, লিভার এবং কিডনি। যাদের যাদের প্রস্রাবের সমস্যা হয়, কার কার পেচ্ছাপের সমস্যা হয়, সব থেকে বড় জিনিস হচ্ছে আপনার কিডনি সমস্যা হচ্ছে। জেনে যাবেন পেচ্ছাপের কারো সমস্যা হচ্ছে, তার মানে কিডনি। কিডনি কী করে আমাদের শরীরের মধ্যে? রক্তকে ছেঁকে যেটা বজ্র পদার্থ পেচ্ছাপের মধ্যে দিয়ে বের করে দেয়। এটা হচ্ছে কিডনির মূল কাজ। হার্টের কি কাজ? হার্ট হচ্ছে পাম্প করে গোটা শরীরে রক্তকে সাপ্লাই দেয়। এটা হচ্ছে যেমন আমাদের শরীর, আমাদের ঘরে দেখেছেন পাম্প চালিয়ে যেমন উপরে রক্ত তুলে দেওয়া হয়, হার্ট সেরকম মিনিটে 72 বার, মানে 1 ঘন্টায় 4,320 বার পাম্প করছে আমাদের বডিতে। তার মানে পার ডে 1,03,680 বার পাম্প করে আমাদের শরীরের মধ্যে। সেই হার্ট যদি সমস্যাক্রান্ত হয় তাহলে সমস্যার মধ্যে ভুগবেন। যদি কিডনির সমস্যার মধ্যে হয় তাহলে পেচ্ছাপের সমস্যায় ভুগবেন। যদি লিভার ফ্যাটি লিভারের সব থেকে ভালো ওষুধ হচ্ছে যে এই যে ব্যায়ামগুলো দেখালাম সেগুলো করবেন ফ্যাটি লিভার। আর খাবার খাওয়া কমিয়ে দেন, ফ্যাট জাতীয় খাবার খাওয়া কমিয়ে দেন, মাংস কমিয়ে দেন। পোলট্রির মাংস খাবেন না, দয়া করে রিকোয়েস্ট করে যাব। পোলট্রির মাংস আস্তে আস্তে ত্যাগ করুন, নইলে প্রত্যেক বাড়িতে দেখতে পাচ্ছেন রোগ কীভাবে বাড়ছে। পোলট্রির মাংস ত্যাগ করে দেন, মাংস খাওয়া আস্তে আস্তে ছেড়ে দেন। একটা বয়সের পর আহার সংযম করে নেন। আর অত লোভ করতে যান না, ওই লোভে পাপ আর পাপে মৃত্যু, মরবেন। খাবার অভ্যাস চেঞ্জ করে নেন। সেই জন্য আমাদের গীতাতে আহারকে 3 ভাগে ভাগ করা হয়েছে, সাত্বিক, রাজসিক, তামসিক। সন্ধেয় যতটা তাড়াতাড়ি পারেন খাওয়ার চেষ্টা করবেন। রাত 9টার মধ্যে অন্তত খাবার দাবার সেরে নেওয়ার চেষ্টা করবেন। সকাল ভোর ভোর উঠে যান, উঠেই প্রথমে জল পান করবেন। প্রত্যেকটা অভ্যাস আজকে আমরা খারাপ করে দিয়েছি। রাত 2টো পর্যন্ত ঘুমাবো আর সকাল 9টার সময় উঠবো। বডির যে আমাদের ঘড়ি তাকে চেঞ্জ করে দিয়েছি, সেই জন্য আমাদের এত সমস্যা। এই জন্য একটু প্রকৃতির সঙ্গে মিলেমিশে চলুন, গাছপালা খাবার খাওয়ার চেষ্টা করুন। যত শাক, বিভিন্ন রকম পাতা, এই যে সজনে শাক আমি এখানেই দেখতে পাচ্ছি, হাই ব্লাড প্রেশার কমানোর সব থেকে বড় মেডিসিন। যাদের যাদের হাঁটুতে রোগ হচ্ছে, একটা আমি মেডিসিনের কথা বলে যাচ্ছি, যাদের যাদের যে কোনো জায়গায় সমস্যা হচ্ছে, বাত বেড়ে গেলে আমাদের বেদনা বাড়ে শরীরের মধ্যে, বাত, পিত্ত, কফ, জেনে যাবেন। এই যে সজনে পাতা আর শিউলি গাছের পাতা চেনেন তো সবাই? চেনেন সবাই মাসিমা? শিউলি গাছের পাতা। আচ্ছা, নিসিন্দে গাছের পাতা চেনেন কেউ? নির্গুন্ডি বলা হয় একে হিন্দিতে। তো এই 3টে পাতা মনে রাখবেন, সজনে গাছের পাতা, নিসিন্দে গাছের পাতা এবং শিউলি গাছের পাতা। যদি আপনার কাছে নিসিন্দে বা কিছু নাও থাকে, শুধু শিউলি গাছের পাতা 5 থেকে 7টা, একজনের জন্য বললাম, 3 থেকে 4টে পাতা সন্ধ্যেবেলায় ভালো করে ছিঁড়ে নিয়ে ফুটিয়ে নেন জলে। ফুটিয়ে নিয়ে সেটা সকালবেলায় ওই ঠান্ডা জলটা পান করুন। 1 সপ্তাহের মধ্যে আপনার হাঁটুর বেদনা চলে যাবে। আমি গ্যারেন্টি দিচ্ছি, ডাক্তার আপনাকে গ্যারেন্টি দেবে না, কারণ এটা আয়ুর্বেদের গুণ। কী কী মনে থাকবে বললাম? সজনে গাছের পাতা, শিউলি গাছের পাতা, নিসিন্দে গাছের পাতা 3 থেকে 4টে করে নিয়ে, সজনে গাছের পাতা একটু বেশি নিলেন, সন্ধেবেলায় ভালো করে ফুটিয়ে নেন। আমার মা এই রকমের সমস্যায় ভুগছিলেন, তো এখন ভালো আছে। দেখুন আজকে সময় কম, অনেক রোগের কথা বলা ছিল, মায়েদের জন্য হিমোগ্লোবিন ছিল, পিসিওডি ছিল, অনেক কিছু বলা ছিল। ঠিক আছে, আবার কোনো দিন আপনাদের সঙ্গে দেখা হবে। আজকে অনেকেই কাজ ফেলে এসছেন, তো সবাই সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন।
আমার সঙ্গে সবাই একটা মন্ত্র এখানে যে যে আছে, যারা যারা দাঁড়িয়ে আছো, যে যে আছে, দেবজি সবার নিয়ে নিয়েছিস, যারা যারা আছে আমার সঙ্গে সঙ্গে একটা মন্ত্র উচ্চারণ করবেন আমার সঙ্গে সঙ্গে। বলুন সবাই, আসতো মা, সবাই বলবেন আসতো মা সদ্গময়া। সবাই বলবেন, লজ্জা কোনো কারণ নেই, আমাদের সনাতন ধর্মের মূল থিওরি বলছে এটা। অসতো মা সদ্গময়া তমসো মা জ্যোতির্গময়া মৃত্যুর মা অমৃতঙ্গময়া আবির আবির্ময়ধি सर्वेषां मङ्गलं भूयात् सर्वे सन्तु निरामया सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। এর মানে হলো আমরা সবাই যেন সুস্থ থাকি, আমরা সবাই যেন ভালো থাকি, কেউ কারো যেন ক্ষতি চিন্তা না করি, সবাই সুখে থাক, সবাই ভালো থাক, আপনাদের মঙ্গল হোক, আপনাদের কল্যাণ হোক। আজ যে কথাগুলো বললাম একটু মেনে চলার চেষ্টা করবেন। আজকে লোকপাড়া কলেজ থেকে আমাদের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, তো দুপুরবেলায় বুঝতেই পারছি লোকজন কাজের জন্য আসতে পারবে না, দরকার হলে আরও একদিন আমরা সন্ধ্যের দিকে এই অনুষ্ঠানের আয়োজন করব।